তোমাদেরকে একটা ছোট্ট চ্যাপ্টার পড়াচ্ছি, যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা মাত্র 3 নম্বরের চ্যাপ্টার। একটি এমসিকিউ থাকবে আর একটা 2 নম্বরের কোশ্চেন থাকে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের পড়ার আগে প্রথম আমরা জানবো কি যে বিষয়গুলো, তার প্রথম হচ্ছে কি সরণ প্রবাহ। সরণ প্রবাহটা কি? সরণ প্রবাহটা কেন এলো ঘটনাটা, যে আমরা আগের চ্যাপ্টারে দেখেছি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে সেখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ গেলেই সেখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কিন্তু ম্যাক্সওয়েল কী করলেন, এরকম একটা ধারক নিলেন, ধারক নিয়ে এখানে একটা উৎসের সঙ্গে যোগ করলেন, দিয়ে প্রবাহ পাঠালেন। এইভাবে প্রবাহ আসছে। এইটা একটা প্লেট, ধারক, দুটো পাত আছে, এটা পজিটিভ পাত, এটা নেগেটিভ পাত ধারকে। তাহলে এইখান দিয়ে প্রবাহ যাচ্ছে, প্রবাহ গেলে তাহলে কি হচ্ছে, এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। একটা চুম্বক শলাকাকে আনলেন, চুম্বক শলাকাকে আনলে এখানে দেখলেন বিক্ষিপ্ত হচ্ছে। যেখানে চুম্বক ক্ষেত্র আছে সেখানে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হবে। এখানে আনলেন বিক্ষিপ্ত হচ্ছে, এখানে আনলেন বিক্ষিপ্ত, কিন্তু এখানে তো কোনো পরিবাহী নেই। দেখো এখানে কাটা, এখানে কোনো প্রবাহ হচ্ছে কি, এখান থেকে এখানে পর্যন্ত প্রবাহ হচ্ছে, আবার এখান থেকে এখানে প্রবাহ হচ্ছে। তাহলে ওই জায়গায় প্রবাহ নেই মানে ওখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়নি। কারণ আগে আমরা ওয়েবারের তত্ত্বে বা ল্যাপ্লাসের সূত্রে পড়েছি কি, যেটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ গেলে সেখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এখানে সেই জন্য চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু এখানেও চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। তখনই ম্যাক্সওয়েলের মনে একটা প্রশ্ন জাগলো যে এখানে তো কোনো প্রবাহ হয়নি, তাহলে প্রবাহ হয়নি যখন, তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার কথা না, কিন্তু চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে চুম্বক শলাকা যদি এখানে বিক্ষিপ্ত হয় তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা প্রবাহ হচ্ছে, নাহলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে কি করে? যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি না হয় তাহলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হবে না। আর চুম্বক শলাকা যদি না বিক্ষিপ্ত হয় তাহলে বলবো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়নি। তাহলে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে মানেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, কী কারণে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটাকে আমাকে খুঁজে বের করাতে হবে। এটাই হচ্ছে ম্যাক্সওয়েল। তাহলে অ্যাম্পিয়ারের চক্রে এইখানে যদি একটা পরিবাহী হয়, পরিবাহীর এখানে যদি একটা বদ্ধ লুপ নেই, আমরা দেখছিলাম এখানে প্রবাহ আই গেলে এখানে কি হয়, বদ্ধ লুপের জন্য অ্যাম্পিয়ারের চক্রের সূত্র কি পেয়েছিলাম, বি ডট ডিএল সমান মিউ 0 আই। একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি চুম্বক ক্ষেত্র যায় তাহলে তার প্রবাহ যায়, তাহলে বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান ছিল প্রবাহ এবং চুম্বক ভেক্টর। তারপরে এই যে পরিবাহীটা, এই জায়গায় কি হচ্ছে, বি ডট ডিএল সমান মিউ 0 আই, কারণ পরিবাহীর মধ্যে প্রবাহ আছে চুম্বক ক্ষেত্র। কিন্তু এইখানে কি ঘটছে, কেন চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে? তার মানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্র তার সৃষ্টির কারণ কি? ম্যাক্সওয়েল বললেন যে যখনই এই ধারকটা আহিত হচ্ছে, ধারকটা আহিত হচ্ছে, ধারকটা আহিত হওয়া মানে এধারে কি ধনাত্মক, আধারে আহিত হচ্ছে, আর এধারে ঋণাত্মক। যখন ধারকটা আহিত হচ্ছে তখন ওখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এ পাতেও একটা তড়িৎ ক্ষেত্র, এ পাতেও একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এবং ওই তড়িৎ ক্ষেত্রটা কি হচ্ছে, সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি পরিবর্তিত, কারণ দেখো এ ক্রমশ আহিত ধীরে ধীরে হচ্ছে, এর ফলে সময়ের সাপেক্ষে তড়িৎ ক্ষেত্রটা ধীরে ধীরে পরিবর্তনশীল হচ্ছে। ম্যাক্সওয়েল বললেন যে এই পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের জন্যই এখানে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। আর তড়িৎ প্রবাহের সৃষ্টি হলে কি হবে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে, এই জন্য এখানে বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে ম্যাক্সওয়েল বললেন যে যেখানে পরিবাহী নেই, এর আগে ছিল যেখানে পরিবাহী আছে সেখানে প্রবাহ যাচ্ছে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে।
ম্যাক্সওয়েল প্রথম বললেন যে পরিবাহীর প্রয়োজন নেই। কোন স্থানে যদি পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় তাহলে ওখানে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। সেই তড়িৎ প্রবাহের জন্য কি হবে? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে সরণ ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী সরণ প্রবাহের ডেফিনেশনটা কি হবে? একদম সংক্ষেপে যদি বলা হয়, কোন স্থানে সময়ের সাপেক্ষে তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হলে ওই স্থানে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই প্রবাহের নাম সরণ প্রবাহ বা বলা হয় ম্যাক্সওয়েলের স্থানচ্যুত প্রবাহ। স্থানচ্যুত প্রবাহ বা বলা হচ্ছে সরণ প্রবাহ। তাহলে সরণ প্রবাহটার কারণ বোঝা গেল যে ম্যাক্সওয়েল লক্ষ্য করলেন যে যেখানে আমার পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র সেখানে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সেই তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রের ওখানে সৃষ্টি হচ্ছে। তাহলে সহজ একদম ডেফিনেশন সরণ প্রবাহের কি হলো, এটা তোমরা পয়েন্ট করে নাও সরণ প্রবাহের ডেফিনেশনটা, কারণ সব বইয়ে নেই। সরণ প্রবাহ তাহলে কাকে বলা হবে? কোন স্থানে সময়ের সাপেক্ষে তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হলে ওই স্থানে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, একে বলা হয় সরণ প্রবাহ। আবার বলছি, কোন স্থানে সময়ের সাপেক্ষে তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হলে ওই স্থানে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এই প্রবাহকে বলা হবে সরণ প্রবাহ। তাহলে সরণ প্রবাহটা কি কারণে সৃষ্টি হচ্ছে? এই যে দুটো পাত, এই পাত আর এই পাত, দুটো এদের পাতের মধ্যবর্তী স্থানে সরণ প্রবাহের রাশিমালা বের করাচ্ছি। পাতের মধ্যবর্তী স্থানে গড় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। প্রথম পাতের জন্য E1, দ্বিতীয় পাতের জন্য E2। তাহলে প্রথম পাতের কি হবে? সিগমা বাই 2 এপসাইলন নট, এটা সিগমা বাই 2 এপসাইলন নট, দ্যাট ইজ সিগমা বাই এপসাইলন নট। পাতের ক্ষেত্রফল এ হলে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সই লিখো, তড়িৎ ফ্লাক্স ফাই ই সমান কি হবে? ই এ, ই ডট এ কস থিটা হয়, কস থিটা এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি 1, তাহলে ই ডট ই এ, তাহলে ইর ভ্যালু সিগমা বাই এপসাইলন নট ইন্টু এ। আধান ইন্টু তলমাত্রিক ঘনত্ব, দেখো তলমাত্রিক ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল, এটা কি লিখতে পারবো? আধান, এটা কিউ বাই এপসাইলন নট। তাহলে এখন আমরা এইটাকে যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন করি, সময়ের সাপেক্ষে অবকল করে পাই ফ্লাক্সের পরিবর্তনের হার 1 বাই এপসাইলন নট। এইটা কি? আধান পরিবহনের হার। আধান পরিবহনের হার মানে কি? প্রবাহ। তাহলে এইটাকেই আমরা নাম দেব, এই যে এটা পেলাম এটারই আমরা নাম দেব সরণ প্রবাহ। আই সাফিক্স ডি দিয়ে লেখা হয়, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেন আই সাফিক্স ডি। তাহলে সরণ প্রবাহ বা ওই ম্যাক্সওয়েল স্থানচ্যুত প্রবাহ আইডি সমান কি হলো? এপসাইলন 0 ডি ফাই ই
বা ইটি, দেখো সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তনের হার। তাহলে আমরা বলতে পারবো কি, ওই ডেফিনেশন দেখো, কোন স্থানে সময়ের সাপেক্ষে তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হলে ওই স্থানে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় সরণ প্রবাহ। তাহলে সরণ প্রবাহ যদি হয় তাহলে ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের আগে আমরা তাহলে ম্যাক্সওয়েল আর অ্যাম্পিয়ার দুজনে মিলে যে চক্রের সূত্রটা হবে সেটা একটু কারেকশন করে সূত্রটা তৈরি করেন, সেটাই আমার নাম হয়ে যায় কি ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের চক্রের সূত্র। আগে আমার অ্যাম্পিয়ারের চক্রের সূত্র কি ছিল, বি ডট ডিএল সমান কি ছিল, মিউ জিরো আই। এখন আমার আজটা আসবে মিউ জিরো আইডি। তাহলে লিখতে পারবো এটাকে মিউ জিরো আই প্লাস মিউ জিরো এপসাইলন জিরো ডি ফাই ই। এটাই হচ্ছে তাহলে কি ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বা ম্যাক্সওয়েলের চক্রীয় সূত্রের পরিবর্তিত রূপ। কারণ অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রের পরিবর্তিত রূপ, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র ছিল এই ফার্স্ট পার্টটা পর্যন্ত। দেখো ফার্স্ট পার্টটা পর্যন্ত ছিল অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, তার সঙ্গে সেকেন্ড পার্ট যোগ যখন হয়ে যাবে তখন সেটাই হয়ে গেল কি ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। ম্যাক্সওয়েল ও অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। দেখো এটা কিভাবে আমরা পরীক্ষাটাকে সিদ্ধ করছি, দেখো এরকম জিনিসটা তো ছিল। তাহলে পরিবাহীর আমি বলছি কি চুম্বক শলাকাটাকে যেখানে রাখি না কেন সব জায়গায় বিক্ষিপ্ত হচ্ছে। পরিবাহীর ক্ষেত্রে প্রবাহ যায় সেখানে বিক্ষিপ্ত হয় জানি, তার মানে এই জায়গাগুলোতে কি এই কারেন্টটা আছে বলে বিক্ষিপ্ত হচ্ছে, এই জায়গায় এই কারেন্টটা আছে বলে তার জন্য বিক্ষিপ্ত হচ্ছে। দেখো দুটো পার্ট আসছে এখানে, যে পরিবাহী পার্টের জন্য ফার্স্ট পার্ট আর যেখানে পরিবাহী নেই সেখানে এই পার্ট। তাহলে সব জায়গায় আমরা চুম্বক ক্ষেত্র পাচ্ছি, এই জায়গাগুলোতে দেখো সরণ প্রবাহ নেই, শুধু পরিবাহীর প্রবাহ এই আই, পরিবাহীর প্রবাহ আই। এর জন্য এইখান থেকে এখান বা এখান থেকে এখানে চুম্বক ক্ষেত্র পাচ্ছি এই শুধুমাত্র এই প্রবাহের জন্য। তখন কিন্তু সরণ প্রবাহ এখান থেকে এখান বা এখান থেকে এখানে পর্যন্ত সরণ প্রবাহ নেই। যেখানে পরিবাহী নেই সেখানে চুম্বক ক্ষেত্র কোনটার জন্য যাচ্ছি, সেখানে হচ্ছে পরিবাহী প্রবাহ নেই, এই পার্ট নেই, কিন্তু এই সরণ প্রবাহ আছে, তার জন্য আমি পাচ্ছি। তো এটাই হচ্ছে অ্যাম্পিয়ার আর ম্যাক্সওয়েলের চক্রীয় সূত্রের সংশোধন মানে রূপ আর কি। আগে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রে শুধু এই পার্টটা ছিল, কিন্তু এই জায়গায় দেখছি চুম্বক ক্ষেত্র পাচ্ছি, যেখানে পরিবাহী প্রবাহ নেই সেখানে পাচ্ছি কি করে, সেখানে হচ্ছে এই পার্টের জন্য। আর অন্য জায়গায় কি সরণ প্রবাহ নেই, পরিবাহী প্রবাহ আছে। তার মানে যেখানে পরিবাহী আছে সেখানে পরিবাহী প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র পাবো, আর যেখানে সরণ প্রবাহ আছে সেখানে সরণ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র পাচ্ছি। এই জন্য পুরো সব জায়গাতেই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে। নেক্সট যে পার্টটাতে আসছি সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি, একটা যদি আমরা এরকম একটা ধরো ট্রান্সফরমার নিলাম, এই ট্রান্সফরমারের সঙ্গে কি করলাম, এরকম একটা অ্যান্টেনার মতো যোগ করে দিলাম, দুটো অ্যান্টেনা, এরকম দুটো অ্যান্টেনা যোগ করে দিলাম। তার মানে এই যে প্রবাহটা আসছে এখানে কি পরিবর্তিত প্রবাহ আসছে, এই প্রবাহটা এরকম করেও আমি আঁকতে পারি। এরকম পরিবর্তিত প্রবাহ আসছে, এটা একটা ট্রান্সফরমার। এর আগের দিকে আমি এলসি সার্কিট লাগাতে পারি,
এলসি সার্কিট লাগাতে পারি, এল স্পন্দনক যে আমার ছিল এলসি সার্কিট লাগাতে পারি। এখান থেকে একটা ধরো ও সোর্স আছে, এরকম একটা ট্রান্সফরমারের সঙ্গে এলসি সার্কিট লাগালাম, দিয়ে এখানে একটা অ্যান্টেনা লাগালাম। এটা কি অ্যান্টেনা? দেখো এটাতে এসি সিগন্যাল আসছে, তাহলে এটা একবার এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, যে কোনো একটা চক্রে এটা ধরলাম পজিটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধান কাছে থাকলে কি সৃষ্টি হয়? দ্বিমেরুর সৃষ্টি হয়। তাহলে একটা দ্বিমেরুর ভ্রামক আছে, দ্বিমেরুর ভ্রামক কোন দিকে কাজ করে? আমার সবসময় দ্বিমেরুর ভ্রামক বলরেখা কাজ করে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, দ্বিমেরু করে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। তাহলে পর মুহূর্তে এটা কি হয়ে যাবে? নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে পর মুহূর্তে কি হচ্ছে? আমার অভিমুখ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমার অ্যান্টেনাটা আছে, অ্যান্টেনাটার কি হচ্ছে? এক সময় একদিকে পজিটিভ অন্যদিকে নেগেটিভ, পরবর্তীকালে অন্যদিকে নেগেটিভ, আর তার যেদিকে ছিল পজিটিভ সেদিকে হলো নেগেটিভ। তাহলে দ্বিমেরুর সৃষ্টি হচ্ছে এবং দ্বিমেরুর ভ্রামকেরও অভিমুখ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে সময়ের সাপেক্ষে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ পরিবর্তিত হচ্ছে। তার মানে একটা এখানে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। একটু আগে আমরা পড়েছি পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র কি সৃষ্টি করতে পারে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তার মানে আমরা যখন একটা ট্রান্সফরমার থেকে এসি সিগন্যাল নিয়ে একটা অ্যান্টেনাতে দেবো, অ্যান্টেনায় কি হবে? সময়ের সাপেক্ষে তার একদিক হবে ঋণাত্মক, আরেক দিক হবে ধনাত্মক, এইভাবে পরিবর্তিত হবে। ফলে ধনাত্মক আধান ঋণাত্মক আধান কাছাকাছি থাকলে তারা কি সৃষ্টি করে? দ্বিমেরু সৃষ্টি করে। আমরা তাহলে দ্বিমেরুর তাহলে অভিমুখ, দ্বিমেরু ভ্রামক যে সৃষ্টি হবে তার অভিমুখ সময়ের সাপেক্ষে পরিবর্তিত হবে। তার মানে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রে ম্যাক্সওয়েলের নীতি অনুযায়ী পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করতে পারে। তার মানে এখানে কি হবে? একটা পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। কোনো একটা অঞ্চলে যখনই পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র বা পরিবর্তিত চুম্বক ক্ষেত্র উপস্থিত থাকবে, সেই জায়গায় কি হবে? সেই জায়গা থেকে একটা ওদের সমকোণে একটা তরঙ্গ আলোর বেগের সমান বেগ নিয়ে নির্গত হবে, যেই তরঙ্গের নামই হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একেবারে সিম্পল ডেফিনেশন যদি আমরা বলি কি হবে? ভালো করে এটা শোনো এবং পয়েন্ট করো, লিখে নাও। কোন স্থানে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উপস্থিত থাকলে ওই স্থান থেকে উভয় ক্ষেত্রের সঙ্গে সমকোণে আলোর বেগের সমান বেগ নিয়ে একটি তরঙ্গ নির্গত হয়। এই তরঙ্গের নাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আবার বলছি, কোনো একটা স্থানে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উপস্থিত থাকলে ওই স্থান থেকে ওদের সমকোণে আলোর বেগের সমান বেগ নিয়ে একটি তির্যক তরঙ্গ নির্গত হয়। এই তরঙ্গকে বলা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে যে তরঙ্গটা নির্গত হবে তার মানে এইখান থেকে একটা কি হবে? তরঙ্গ নির্গত হবে। তরঙ্গ নির্গত হচ্ছে এইখান থেকে। এই তরঙ্গটাকে আমরা বলছি কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সহজ উপায় কি? একটা এলসি সার্কিট নিব, ট্রান্সফরমার নেব, একটা অ্যান্টেনা যোগ করবো, অ্যান্টেনা যোগ করলে অ্যান্টেনা থেকেই যে তরঙ্গটা নির্গত হবে সেটাই হচ্ছে তড়িৎ চুম্বক। কারণ সেখানে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উভয় স্থান থেকে একটা তড়িৎ চুম্বকের তরঙ্গ সৃষ্টি হবে। অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে, তড়িৎ চুম্বকের তরঙ্গ সৃষ্টির কারণ কি? একেবারে সংক্ষেপে হবে,
পরিবর্তিত তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রে ত্বরান্বিত কণা তড়িৎ চুম্বকে তরঙ্গের সৃষ্টি করে। অ্যাকচুয়ালি এখান থেকে যে সৃষ্টি হবে সেটা হচ্ছে ত্বরান্বিত কণা। কারণ একটা কণাকে যদি, একটা স্থির কণা, সে বায়ুর কণাও যদি আমি ধরি, স্থির কণা যখনই তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রে থাকবে সে অটোমেটিক তো ত্বরণ পাবেই। এই জন্য ত্বরান্বিত কণা, ত্বরান্বিত কণা বলে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? তড়িৎ ক্ষেত্র, পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রে একটা যদি কণাকে স্থাপন করা হয় সে কি করে? ত্বরণ লাভ করে। এই জন্য ত্বরান্বিত কণা বলা হয়, ত্বরান্বিত কণা। বোঝা গেল? চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে ত্বরান্বিত কণা তড়িৎ চুম্বকে তরঙ্গের সৃষ্টি করে। আমার ডেফিনেশন কি ছিল? একটা স্থানে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকলে ওই স্থান থেকে ওদের সমকোণে একটি আলোর বেগের সমান তির্যক তরঙ্গ নির্গত হয়, তাকে তড়িৎ চুম্বকের তরঙ্গ বলে। সংক্ষেপে কি, যে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রে এবং চুম্বক ক্ষেত্রে ত্বরান্বিত কণা তড়িৎ চুম্বকে তরঙ্গ নির্গত করে। অবশ্যই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রকে থাকতে হবে, না হলে তড়িৎ চুম্বকের তরঙ্গ নির্গত হবে না। তড়িৎ চুম্বকের তরঙ্গের বৈশিষ্ট্য যদি আমরা আসছি, তাহলে কি হবে? তড়িৎ চুম্বকের তরঙ্গ বৈশিষ্ট্য প্রথম কি হচ্ছে? যে স্থান থেকে তড়িৎ চুম্বকের তরঙ্গ সৃষ্টি হবে সেখানে একটা পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চুম্বক ক্ষেত্র থাকতে হবে। তার মানে ফার্স্ট পয়েন্ট কি? পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র E সমান E0 সাইন ওমেগা টি মাইনাস kx এবং একটা চুম্বক ক্ষেত্র B সমান B0 সাইন ওমেগা টি মাইনাস kx। এই দুটো তরঙ্গকে আমাকে থাকতে হবে এবং দুটো যে তরঙ্গ তাদের কম্পাঙ্ক সমান হবে। তড়িৎ চুম্বকের তরঙ্গ সৃষ্টির জন্য পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চুম্বক ক্ষেত্র উভয়েরই কম্পাঙ্ক সমান হবে। এদের মধ্যে দশা পার্থক্য থাকতেই পারে, ধরো একটা দশা পার্থক্য থাকতে পারে, কিন্তু কম্পাঙ্ক সবসময় দেখো এই যে ওমেগা সমান হবে। তাহলে তড়িৎ চুম্বকের তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য একটা তড়িৎ ক্ষেত্র, পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চুম্বক ক্ষেত্র থাকতে হবে। দেখো পরিবর্তিত সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। 2 নম্বর কি? তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে সমকোণে থাকে এবং তাদের সমকোণে তরঙ্গ অগ্রসর হয়। পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চুম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে থাকে এবং তাদের সমকোণে তরঙ্গ অগ্রসর হয়। ধরো আমার এটা এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর এইভাবে ধরো তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, চুম্বক ক্ষেত্র কেমন যাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর আন্দোলিত হচ্ছে। তাহলে তরঙ্গটা কোন দিকে যাবে? তরঙ্গটা এই দিকে বেরিয়ে আসবে। জাস্ট এটা একটা ছবি এঁকে অনেক সময় দেখাতে হয়। ছবিটা যদি আমরা আঁকি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা নেগেটিভ ওয়াই, এটা নেগেটিভ জেড। সমান করে নেই, একটু ছোট বড় হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমার তড়িৎ ক্ষেত্র ই।
একটু বড় করে নেই, ছোট হয়ে যাচ্ছে, সমান করতে হবে। তাহলে এটা কি আমার ই, এটাও ই। তাহলে এই দিকে আমার থাকছে কি ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, এই দিকে আছে আমাকে ই, আর জেড অক্ষ বরাবর আছে চুম্বক ক্ষেত্র, আর এক্স অক্ষ বরাবর ত্বরণটা যাচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্র কেমন হবে? এই বরাবর চুম্বক ক্ষেত্র। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? বুঝলেন? এই হচ্ছে তাহলে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের লেখচিত্র। তড়িৎ চুম্বকের তরঙ্গকে, তড়িৎ চুম্বকের তরঙ্গের ই বি এবং তার অভিমুখকে চিত্রের সাহায্যে প্রকাশ করে। এইটাই হচ্ছে একটা তড়িৎ চুম্বকের তরঙ্গের চিত্রের সাহায্যে প্রকাশ, তড়িৎ চুম্বকের তরঙ্গের চিত্রের প্রকাশ। এক্স অক্ষ বরাবর যদি তড়িৎ চুম্বকের তরঙ্গটা যায়, ওয়াই অক্ষ বরাবর তার পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং জেড অক্ষ বরাবর তার কি পরিবর্তিত চুম্বক ক্ষেত্র। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে এই E0 এবং B0 অনুপাত সর্বদা ধ্রুবক এবং তা আলোর বেগের সঙ্গে সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ম্যাথ কষার জন্য লাগবে। একটা পরিবর্তিত তড়িৎ চালক বলের সর্বোচ্চ বিস্তার এবং চুম্বক ক্ষেত্রের যে সর্বোচ্চ বিস্তার, তাদের অনুপাত সর্বদা ধ্রুবক এবং তা আলোর বেগের সঙ্গে সমান। তড়িৎ চুম্বকের তরঙ্গ, তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগ আলোর বেগের সঙ্গে সমান, ইহা মাধ্যমের উপর নির্ভরশীল। যেমন আমরা এর বেগের রাশিমালা কি হবে? সি সমান হয় √μ0ε0। এটি হচ্ছে আমার তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগের রাশিমালা। যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগের বা শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বেগের রাশিমালা হচ্ছে 1/√μ0ε0 শূন্য মাধ্যমে। অন্য মাধ্যমে হলে চেঞ্জ হয়ে যাবে। অন্য মাধ্যমে তখন কি হতে পারে? ভি সমান আমরা জানি, যেমন যে মিউ সমান C/V, সেভাবে চেঞ্জ হতে পারে। শূন্য মাধ্যমে হচ্ছে তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগের রাশিমালা হচ্ছে আলোর বেগের সঙ্গে সমান এবং এর সঙ্গে সমান। এইখান থেকে অনেক সময় থাকে এই μ0ε0 এর মাত্রা ও একক কি? দেখো এর মাত্রা কি হচ্ছে তাহলে? μ0ε0 মানে μ0ε0 মানে কি? 1/c², 1/c² মানে c⁻²। তাহলে মাত্রা কি হবে? দেখো আলোর বেগের মাত্রার সঙ্গে সমান। আলোর, এটা তো বেগ, তাহলে বেগ কি হয়? LT ইনভার্স। এবার তার দেখো 2⁻, তাহলে কি হবে? L2t+2 মাত্রা। একক কি হবে? একক বেগের এককের অনন্য হয়ে যাবে। বেগের একক হয় মিটার পার সেকেন্ড, তার দেখো -2 আছে, তার মানে মিটার -2 সেকেন্ড স্কোয়ার। আবার অনেক সময় শুধু রুটেরও দিতে পারে 1/c, তখন হবে, তখন c ইনভার্স হবে। রুট থাকলে শুধু c ইনভার্স হবে, যেহেতু এটা আছে c² হবে রুটটাকে তুললে। তাহলে এইভাবে মাত্রা আমরা নির্ণয় করতে পারি, কারণ বেগের মাত্রা LT ইনভার্স তার স্কোয়ার, ওই জন্য L⁻²t², m মিটার পার সেকেন্ড, এই জন্য m⁻² সেকেন্ড স্কোয়ার। এভাবে চেঞ্জ হতে পারে। এই হচ্ছে তড়িৎ চুম্বকের তরঙ্গ। তড়িৎ চুম্বকের তরঙ্গের বিভিন্ন রকম বৈশিষ্ট্য। আর এই তড়িৎ চুম্বকের তরঙ্গ তাহলে কি হচ্ছে? তড়িৎ চুম্বকের তরঙ্গ, আর একটা তড়িৎ চুম্বকের তরঙ্গের শক্তি যদি বের করাই, তড়িৎ চুম্বকের তরঙ্গের শক্তি কি? তাহলে তড়িৎ চুম্বকের তরঙ্গের শক্তি ঘনত্ব,
শক্তি ঘনত্ব বলি। শক্তি ঘনত্ব কি? দুটো আছে, তড়িৎ ক্ষেত্র প্লাস চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব কি হয়? হাফ এপসাইলন জিরো ই জিরো স্কোয়ার, আর এটা হয় হাফ মিউ জিরো বি জিরো স্কোয়ার, বা আমি বি স্কোয়ারও লিখতে পারি। এইটা হাফ এপসাইলন জিরো স্কোয়ার হাফ মিউ জিরো বি স্কোয়ার, এইটা মোট শক্তি ঘনত্ব। মোট শক্তি ঘনত্ব এটা তড়িৎ চুম্বকের তরঙ্গে শক্তি ঘনত্ব। এবার দুটোকে যদি আমরা এক্স যে কোনো তারা করে নিই, গড় করে নিলে তখন আমরা এর থেকে ডবল করে লিখতে পারবো যে কোনো একটা। তাহলে মোট শক্তি ঘনত্ব হচ্ছে স্থিতি শক্তি ঘনত্ব প্লাস চুম্বক শক্তি ঘনত্ব। আবার গড় শক্তি ঘনত্ব হলে গড় শক্তি ঘনত্ব তখন আবার আলাদা চেঞ্জ হয়ে যাবে। গড় শক্তি ঘনত্ব, গড় শক্তি ঘনত্ব যখন এটা গড় নেব তখন এটারও গড় হবে প্লাস এটারও গড় হবে। তখন আবার কি হয়, এর তখন গড় নিলে একের 4 এপসাইলন জিরো ই জিরো স্কোয়ার একের 4 মিউ জিরো বি জিরো স্কোয়ার। এই জন্য তখন আবার লিখতে পারি হাফ এপসাইলন জিরো ই জিরো স্কোয়ার বা হাফ মিউ জিরো বি জিরো স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তি ঘনত্ব। কিন্তু গড় শক্তি ঘনত্ব যখন হবে তখন এটার গড় হবে এটার গড় হবে, গড় হওয়া মানে যা টোটাল ভ্যালু তার হাফ, একের 4 এটাও হাফ। এই জন্য আবার এ দুটোকে যোগ যদি করি যে কোনো একটার সঙ্গে আমরা সমান লিখতে পারবো। এই হচ্ছে গড় শক্তি ঘনত্ব তড়িৎ চুম্বকের তরঙ্গের। এরপর যেটা তড়িৎ চুম্বকের তরঙ্গের বর্ণালী। তড়িৎ চুম্বকের তরঙ্গগুলো যে বিভিন্ন রকম তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজিয়ে আমরা কিছু তরঙ্গ পাই, সেই তরঙ্গকে একসঙ্গে বলা হয় তড়িৎ চুম্বকের তরঙ্গ বর্ণালী। যদি আমরা কম্পাঙ্ক বৃদ্ধি অনুযায়ী সাজাই, কম্পাঙ্ক বৃদ্ধি বা তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস, কারণ বেগ তো সমান, তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগ হচ্ছে আলোর বেগের সঙ্গে সমান। তাই তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগ যদি আলোর বেগে, কারণ মাধ্যম থাকলেও মাধ্যমের উপর সে নির্ভরশীল নয়, শূন্য মাধ্যমে সে যেতে পারে। যে কোনো মাধ্যমে তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগ হচ্ছে বলছি আলোর বেগের সঙ্গে সমান। তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি হলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, যেহেতু বেগ ধ্রুব। তাহলে সাজালে আমরা কি পাবো? প্রথমে পাই কি? রেডিও বা যেটা বেতার তরঙ্গ, রেডিও বা বেতার। 2 নম্বর মাইক্রো, মাইক্রো বা অণু তরঙ্গ, রেডিও মাইক্রো। তারপর অবলোহিত, যেটাকে বলা হয় কি? ইনফ্রারেড, ইনফ্রারেড। 4 নম্বর দৃশ্যমান, ভিজিবল যেটা। তারপরে এক্স, রেডিও মাইক্রো অবলোহিত দৃশ্যমান এক্স না ওহো রেডিও মাইক্রো অবলোহিত দৃশ্যমান অতিবেগুনি। তারপরে হবে রেডিও মাইক্রো অবলোহিত দৃশ্যমান অতিবেগুনি, তারপরে এক্স, এক্স রশ্মি, লাস্টে হচ্ছে গামা রশ্মি। এছাড়াও এখন যেটা আছে কসমিক রশ্মি। তাহলে রেডিও মাইক্রো অবলোহিত দৃশ্যমান অতিবেগুনি এক্স রশ্মি গামা রশ্মি পরপর সাজানো আছে। রেডিও বা বেতার তো জানো টিভিতে ব্যবহার করা হয়, মাইক্রো তরঙ্গ মোবাইলে ব্যবহার করা হচ্ছে, এখন ইনফ্রারেডও মোবাইলে ব্যবহার করা হয়, মাইক্রো তরঙ্গ মাইক্রো ওভেনেও ব্যবহার করা হয়। দৃশ্যমান রশ্মি তো সব প্রাচুর্য, সব জায়গাতে যা দেখছি আমরা দৃশ্যমান। অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মির সাহায্যে কি করা হচ্ছে? জীবাণুকে ধ্বংস করা হয়। এক্স রশ্মি পরীক্ষাগারে অণু পরমাণুর গঠন জানতে, এই ইনফ্রারেডও গঠন জানতে, পরমাণুর গঠন অণুর গঠন জানতেও ব্যবহার করা হয়। এক্স রশ্মি পাউডার মেথড বলে আছে, সেখানে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। গামা রশ্মি তো
গামা রশ্মির সাহায্যে আমরা, এটা একটা তেজস্ক্রিয় রশ্মি, এটাকেও আমরা বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতেছি। এইভাবে আমরা বা গামা রশ্মির সাহায্যে বিভিন্ন রকম পরমাণুর গঠন জানার ক্ষেত্রেও গবেষণাগারে ব্যবহার করা হচ্ছে। এইভাবে বিভিন্ন রকম তরঙ্গ আছে, এই নিচের দিকে যত যাব তার মানে কম্পাঙ্ক তত বৃদ্ধি হবে, কম্পাঙ্ক বৃদ্ধি হবে পরে আরেকটা জিনিস জানবো আমরা, শক্তি বৃদ্ধি, শক্তি ক্রমশ বৃদ্ধি হবে। এরপর যেটা আছে আমার লাস্ট পার্ট, পয়েন্টিং ভেক্টর। এই চ্যাপ্টারে পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে শক্তিটা মাধ্যমের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে তাকে একটা ভেক্টর দ্বারা সূচিত করা হয়, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তাহলে ডেফিনেশনটা কি? মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ চুম্বকের তরঙ্গ পরিবহনের হারকে যে ভেক্টর দ্বারা সূচিত করা হয় তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। নোট করে নাও, মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিকিরণের হার, পরিবহনের হারকে যে ভেক্টর দ্বারা সূচিত করা হয় তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। তাহলে মাধ্যমের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের পরিবহনের হারকে যে ভেক্টর দ্বারা সূচিত করা হয় তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। কি হবে? S সমান 1/μ0 E ক্রস P, এইটি হলো পয়েন্টিং ভেক্টর। এর একক কি হয় দেখো, বলছি কি শক্তি প্রতি একক ক্ষেত্রফলে, তার মানে ওয়াট মিটার স্কোয়ার। মাত্রা কি হবে? ওয়াটের মাত্রা হয় ml t টু দি পাওয়ার মাইনাস ml স্কোয়ার t টু দি পাওয়ার -2, নিচে একটা l স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? m t টু দি পাওয়ার -3, কারণ ক্ষমতার মাত্রাকে এটা দৈর্ঘ্যের বর্গ দিয়ে ভাগ করে দিলে এটা থাকবে, এটা মাত্রা, একক আর মাত্রা, পয়েন্টিং ভেক্টরের একক মাত্রা, পয়েন্টিং ভেক্টর এটা। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এইটুকু, বেশি কিছু নেই, শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বরে সাধারণত ম্যাথ থাকে, ওই ই বি থাকে, তাকে E/B দিয়ে ভাগ করতে হবে এরকম, আর নাহলে বিশেষ কিছু নেই। আর একটু জিনিস, তড়িৎ চুম্বকের তরঙ্গের এটা ভরবেগের রাশিমালা হয়। ভরবেগ, ভরবেগ সমান হয় শক্তি, মোট শক্তি বাই আলোর বেগ, U/c, বা অনেক সময় একে লেখা হয় h/c, মোট শক্তি সমান h/v হয়। আরেকটা থাকে চাপ, চাপ P দিয়ে লেখা হয়, চাপ P সমান হয় I/c। আইটা কি? আইটা হচ্ছে তীব্রতা। এই যে পয়েন্টিং ভেক্টর যেটা, সেটাই তীব্রতা, I/c। এই একটু ছোট ছোট রাশিমালা জেনে রাখা দরকার, ম্যাথ দিয়ে দিতে পারে, অনেক সময় আই দিয়ে দিবে, তীব্রতা দিয়ে দিবে, চাপ চাইতে পারে। তাহলে এটা যা পড়লাম এটা, এগুলাই, বিশেষ কিছু আর নেই। মানে শর্ট কোশ্চেনে মূলত একটা থাকে, আর তো 2 নম্বরে একটা সিম্পল ম্যাথ থাকবে, বা অনেক সময় চিত্রটা আঁকতে বলে, চিত্রটাতে আঁকায় 1 নাম্বার থাকে, বা কোনো একটা বলে দেবে রেড অতিবেগুনি রশ্মি ব্যবহার একটা লেখো। আর কিছু কোশ্চেন থাকেনি এখানে, সিম্পল একদম চ্যাপ্টার। অনেক সময় ওই μ0 ε0 একক মাত্রা এগুলো চায়, এগুলো জাস্ট পড়লেই হবে। আর ম্যাথগুলো করবে, খুব কম আছে, 5-6টা ম্যাথ আছে, ম্যাথ করে নেবে।